রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য বড় একটা সুখবর, কারণ যে সাইনিংটার জন্য সবাই অপেক্ষা করতেছিল, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আলটিমেটলি ওই সাইনিংটা হয়ে গেছে। আজকে মে মাসের 30 তারিখ সাইনিংটা হয়ে গেছে। যাই হোক, এই সাইনিংটা একদম ফ্রি ট্রান্সফার হইতে পারতো, কিন্তু জুন মাসের শেষ পর্যন্ত, মানে পুরো জুন মাস পর্যন্ত ওই আর্নল্ডের সাথে লিভারপুলের চুক্তি ছিল। এই কারণে আসলে আবার রিয়াল মাদ্রিদেরও তারই দরকার এই জুন মাসেই, কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু হইতেছে 15 তারিখ থেকে। 19 তারিখে আল হিলালের সাথে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে। সো ওই সব কিছু মাথায় রেখে এমনি তো পেরেস চাইতেছে যে সব কিছু এই এই ইন্টারভালে যাতে একটু গুছাই নিতে পারে আঞ্চলিক চলে যাওয়ার পর থেকে। যাই হোক, এইগুলো গুছাই নিতে চেষ্টা করতেছে। অলরেডি ডিন হুসেনের সাইনিং হয়েছে, জাভি আলোনসো সাইনিং হয়েছে, এগুলো সবাই জানি আমরা। যেটার জন্য সবাই অপেক্ষা করতেছিলাম, এই আর্নল্ডের সাইনিং, এটা হয়ে গেছে। কিন্তু এই জন্য 10 to 15 মিলিয়ন ট্রান্সফার ফি, এত মিলিয়ন ইউরো, 10 to 15 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি হিসেবে পে করতে হবে। এর পিছনে কারণ ওই যে চুক্তিটা ছিল রিয়াল মাদ্রিদের লিভারপুলের সাথে জুন মাসের শেষ পর্যন্ত, কিন্তু এখনই তো নিয়ে আসছে। তো এই কারণে আসলে একটু ট্রান্সফার ফি দিতে হবে, আদারওয়াইজ এটা একটা ফ্রি ট্রান্সফার হইতো। তো যাই হোক, এখন কোশ্চেনটা হলো মানে খেলবে কোন পজিশনে? অবশ্যই তো খেলবে, খেলবে কোন পজিশনে? আর জাবি আলোনসো, তিনি তো লিভারকুজেনে 3 ম্যান ব্যাকলাইন দিয়ে খেলাইছে। লিভারপুল আসলে কিভাবে খেলাবে, মানে এইগুলো হলো একটা কোয়েশ্চেন। বা ফরমেশন, বেসিক্যালি এইবার ফরমেশন নিয়ে একটু বেশি কোয়েশ্চেন। তো অনেকে অনেক ফরমেশন দিছে, অ্যাপ্রিহেন্ড করছে, আমি একটা অ্যাপ্রিহেন্ড করি। এটা তো কোনো দোষ নেই, করা যায়, একটা অ্যাসাম্পশন করি। আমার আমার 3টা ফরমেশন আমার কাছে মানে ইয়া লাগছে যে এই 3টা ফরমেশনে হয়তো জাভি আলোনসো খেলাইতে পারে, নাও খেলাইতে পারে। তিনি জাভি আলোনসো অবশ্যই একজন ভালো একজন মানে প্লেয়ার ছিল, প্লেইং ক্যারিয়ারে কোচ হিসেবে সফল হতে তার, তিনি অনেক অনেক লেভেল উঁচা তার স্থান, তার সাথে কোনো ইয়া নাই। বাট আলটিমেটলি আমি আর কি একটা অ্যাপ্রিহেন্ড করি, মিলতেও পারে নাও মিলতে পারে। এটা সে অনেক ব্যাপার ক্যালকুলেশন করে, অনেক কিছু করে তারপরে সে সিদ্ধান্ত নেয় না। আর আমি ধরেন যে এইগুলো দিছি এমনিতেই, জাস্ট একটা অ্যাসাম্পশন হিসেবে। তো যে প্রথম যে ফরমেশনটা, ওইটা হইলো তিনি এটা লিভারকুজেনও খেলাইছে এই ফরমেশনই, 3-4-3। এই ফরমেশনটাতে খেলাইলে যেটা মানে প্রবলেমের জায়গাটা, সেটা হলো তিনজন তো মানে আপনার ডিফেন্ডার পাবেন, কিন্তু এর মধ্যে সুবিধাটাই আবার আর্নল্ডের কারণে, কারণ আর্নল্ডকে আপনি আবার রাইট মিডই ইউজ করতে পারবেন। দেখেন, যদি 4 ম্যান ব্যাকলাইনও হয়, আপনি হয়তো আলে আর্নল্ডকে ওই দিকে আপনি ডিফেন্স লাইনেই খেলাইবেন যদি 4 ম্যান ব্যাকলাইন হয়। আবার 3 ম্যান ব্যাকলাইন হইলেও আপনি আর্নল্ডকে ইউজ করতেছেন কোথায়? রাইট মিডে। তো আলটিমেটলি তো ওই আর্নল্ড খেলতেছেই, মাঠে আছে, আর মানে ডিফেন্সও করবে, অফেন্সেও যাবে, অ্যাটাকেও করবে। তো আলটিমেটলি এরকম আমার কাছে মনে হয় যে এই জন্য পসিবল হইতে পারে। যদি আর্নল্ড না হইতো, রাইট মিডে যদি আর্নল্ড না থাকতো, তাহলে হয়তো আর 3 ম্যান ব্যাকলাইনের কথা কেউ বলতো না, বা আমি হয়তো এটা অ্যাপ্রিহেন্ড করতাম না। বা জাভি আলোনসো কি চিন্তা করবে সেটা হয়তো তার ব্যাপার, কিন্তু এটা হয়তো কেউ বলতো না যে লিভারপুল, এই যে রিয়াল মাদ্রিদের মতো এত ডিফেন্সে একটা ব্রাঞ্চ অফ কোয়ালিটি ডিফেন্ডার্স থাকার পরে হয়তো 3জন ডিফেন্ডারকে নিয়ে হয়তো খেলবে না। আর প্রবলেমটা গত সিজনে তো সবাই দেখছি যে আসলে ডিফেন্ডিং কতটা দুর্বলতা ছিল। সেটার জন্য তো আসলে ডিফেন্ডারদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ ডিফেন্ডাররা ইনজুরিতে ছিল, কোনো কম্বিনেশনই ঠিক হইতেছিল না সুন্দর মতো। চুয়ামেনিকে দিয়ে শেষ পর্যন্ত ডিফেন্স করাইতে হইতেছে, ভালভার্দে দিয়ে রাইট ব্যাকে খেলাইতে হয়েছে। যাই হোক, সেগুলো সবাই জানে, দেখছে। যেটা এই ফরমেশনে আমি যেটা রাখবো সেটা হচ্ছে লেফট ব্যাকে যে কেউ একজন থাকবে, ফ্রান গার্সিয়া থাকতে পারে, ফার্লান মেন্দি, যদি ফ্রান গার্সিয়া খুব একটা ভালো খেলে নাই, যে কেউ থাকুক, সেটা অ্যান্টনি রুডিগারকেও নিয়েও রাখতে পারে। আর সেন্টার ব্যাকে রাউল আসেন্সিও বা ডিন হুইসেন বা অ্যান্টনি রুডিগার যেই থাকুক থাকবে। আর রাইট ব্যাকে আমি ড্যানি কারভালকে রাখবো, থাকবে। আর রাইট মিডে এই জায়গায় থাকবে হলো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। আর সেন্টার মিডে সে জায়গায় 2জন সেন্টার মিড আছে এইদিকে, সেই সেন্টার মিডে চুয়ামেনি, ভালভার্দে, কামাভিঙ্গা যে যখন সুযোগ পাবে, বেসিক্যালি ওই চুয়ামিনি বা ভালভার্দেকে খেলানো হবে, হয়তো কামাভিঙ্গাও খেলবে। আর লেফট মিডে ওই জায়গায় তো
বেলিংহাম আছেই। বা এইদিকে দেখা যাবে যে এমন হইতে পারে 4-3-1, সরি 4-3-3-1-3 এই ফরমেশনও হইতে পারে। একজন উপরে খেলতে পারে একটু, সে জায়গায় হয়তো বেলিংহামকে উপরে খেললে, যদি এমন হয় যে তিনটা সেন্টার ব্যাক, তিনটা মিডফিল্ডার, তাইলে হয়তো একজন মানে বেলিংহাম তিনি হয়তো একটু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। আর ওইদিকে লেফট উইংয়ে ভিনিসিয়াস, সেন্টার ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, রাইট উইংয়ে যেহেতু রদ্রিগেজ চলে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, ওদিকে ব্রাহিম দিয়াজ আছে, আর্দা গুলারও আছে, ভালো খেলতেছে, খেলছে কিছু ম্যাচে, হয়তো খেলতে পারে না বার্সেলোনার ম্যাচটাতে একটু মলিন ছিল পারফরমেন্সটা। আদারওয়াইজ আর্দা গুলার কীভাবে কীরকম খেলছে উনি প্রুভও করছে, দেখাইছে, সবাই দেখছে। যাই হোক, আর্দা গুলারকে এমনিতে বেসিক্যালি জাভি আলোনসো পছন্দ করে, খেলাইতে পারে। আর্দা গুলার রাইট উইংয়ে থাকতে হবে। এরা ছাড়া আমার কাছে সবচেয়ে পসিবল যেই মানে ফরমেশনটা মনে হয় সেটা হলো 3-1-4-2। এই ফরমেশনটা এরা চেঞ্জ করতে পারে, আবার এমন আছে নাও করতে পারে, তার কাছ দিয়েও না যেতে পারে। কারণ যেহেতু আপনি ওই সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে খেলান, তাইলে হয়তো ওইদিকে দুইটা উইং নিয়ে এখন আর খেলাবে না। 2023-24 যে সিজনটাতে ইউসিএল জিতলো, ওই সিজনটাতে আনচেলত্তি একটা ডায়মন্ড শিপে খেলছে, ওই সিজনটাতে ওই জায়গায় দুইটা উইং নিয়ে খেলছিল 4-4-2 এই ফরমেশনটাতে। বাট হয়তো এখন আর ওই ফরমেশনটাতে জাভি আলোনসো শিফট হতে করবে না, কারণ ওইদিকে আপনার আর্দা গুলারও আছে, আবার সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিলিয়ান এমবাপ্পে আছে। যদি এইদিকে নাও হয়, যদি 3-1-4-2 এই ফরমেশনও না হয়, তাহলে এমন হইতে পারে যে 4-3-3 যে ফরমেশনটা অ্যানচেলত্তি খেলাই গেছে ওই ফরমেশনটা হইতে পারে, অথবা এমন হইতে পারে 3-1-4-3-1-3-3 এই ফরমেশনও হইতে পারে। বাট আমি এইখানে দিই আমার হিসেবে যে 3-1-4-2 এই ফরমেশন এই জায়গায় ডিফেন্ডে একই অবস্থা। আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একটা পিভট আমি রাখবো এখানে, বা হয়তো আমি রাখবো বলতে আমি অ্যাপ্রিহেন্ড করতেছি হয়তো জাভি আলোনসো রাখতে পারে। সেই ডিফেন্সিভ মিডফিল্ডারটা হয় চুয়ামেনি হওয়ার সম্ভাবনাই বেশি, চুয়ামেনি হতে পারে, অথবা ভালবার্দে হয়তো হবে না, ভালবার্দেকে মিডফিল্ডার হিসেবে খেলাবে হয়তো, সেন্টার মিডফিল্ডার। এদিকে যদি এই ফরমেশনটা হয় 3-1-4-2, তাইলে সেন্টার মিডফিল্ডার হিসেবে আর্দা গুলার খেলবে, এটা আমার ধারণা, খেলাইতে পারে জাভি আলোনসো। তাহলে এই ফরমেশনটাকে জিকে থাকবে, লেফট ব্যাক, রাইট সেন্টার ব্যাক, রাইট ব্যাক, আর একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট মিড, দুইটা সেন্টার মিডফিল্ডার, একজন রাইট মিড, আর দুইটা উইংয়ে রাইট উইংয়ে হয়তো কিলিয়ান এমবাপ্পে খেলাবে, আর লেফট উইংয়ে হয়তো ভিনিসিয়াসকে, মানে এই ফরমেশনে যদি খেলায়, এটা হলো যদি, কিন্তু মানে আলোচনা, এই ফরমেশনে যদি খেলায় তাহলে হয়তো এইভাবে খেলাইতে পারে। আর আরেকটা পসিবল ওয়ে যেটা অ্যানচেলত্তি করে গেছে, সেইটাতেও রাখতে পারে। কারণ ওই ফরমেশনটা যে একেবারে খারাপ, বা ওই ফরমেশনটাতে একেবারে কোনো কিছু নাই এরকম বলার কোনো সুযোগ নেই। এই ফরমেশনটাও যথেষ্ট স্ট্রং একটা ফরমেশন। যে এই ফরমেশনটাতে খেলাইতে হলে যেটা করতে হয়, মানে আমার মনে হয় যে করবে, সেটা হলো লেফট উইংয়ে অর্থাৎ ভিনিসিয়াসের সাথে এমবাপ্পের একটা ভালো বোঝাপড়া, ভালো আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইস, কে মেন ম্যান, কার কাছে কখন পাস দিতে হবে, কে একটু স্যাক্রিফাইসটা বেশি করবে, কে কখন করবে, এই ধরনের জিনিসগুলো হয়তো আলোচনা করে এই ফরমেশনটা রাখা যায় না, এই ফরমেশনটা রাখবেই, হয়তো এই ফরমেশনটাতেই রাখতে পারে জাভি আলোনসো। যেহেতু মানে এটা কেন বললাম, কারণ শেষ ম্যাচটাতে আপনি যখন দেখবেন, শেষ কয়েকটা ম্যাচে ভিনিসিয়াস কিন্তু বেশ সাবলীলভাবেই কিলিয়ান এমবাপ্পেকে পাস দিচ্ছে, গোলও পাইছে অনেকগুলো। মানে শেষ সোসিয়েদাদের সাথে শেষ গোলটা চিন্তা করেন, সেটাও কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। কারণ যখন ভিনিসিয়াস পাস দিছে, ওটা একটা আনপ্রেডিক্টেবল পাসের মতোই, মানে ওরা তো প্রেডিক্ট করছে, প্লেয়াররা তো সবাই প্রেডিক্ট করছে, বা ধরেন যে খেলাটা দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হয়েছে যে একটা আনপ্রেডিক্টেবল পাস। বাট পার্টিকুলারলি ওটা খেলোয়াড়রা বুঝে যে এই সময় পাস দিবে। তো মোটামুটি এইরকম আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাইলে হয়তো এই ফরমেশনটা খেলাইতে পারে মেন ম্যান হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে রেখে। এই 4-3-3 যে ফরমেশনটা ছিল অ্যানচেলত্তি খেলাই গেছে, হয়তো এই ফরমেশনটাই খেলাইতে পারে। আপনার
আপনারা কি মনে করেন সেটা বলুন। থ্যাংক ইউ।